আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত সংসারের কাজকর্মগুলো করব আর সেই সাথে আপুদের প্রশ্নের উত্তর দিব। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল জানাচ্ছি। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে। এবার যখন খুব কনকনে শীত পড়ল, তো সেই শীতের মধ্যে কিন্তু আমি কি করেছি, এই যে পাতলা কম্বলটা, এটা ২ টা নামিয়েছি। নামিয়ে একটা মেয়েদের বিছানায় বিছিয়ে দিয়েছি, আরেকটা আমাদের বিছানায় বিছিয়েছি। কারণ অতিরিক্ত শীতের মধ্যে না আরকি রাতে শোয়ার পর এই চাদরটা এত ঠান্ডা হয়ে থাকতো, কোনোভাবেই শোয়ার পর বিছানা গরম হতো না। তো পরবর্তীতে আমার মা আরকি এই বুদ্ধিটা দিল যে, এরকম পাতলা কম্বলগুলো বিছিয়ে দিলে রাতে শোয়ার পর অনেকটা লাগে। তো মায়ের কথা মতোই কিন্তু আমি এই যে পাতলা কম্বলটা বিছিয়ে রেখেছি। তো যাই হোক, এদিক থেকে বিছানাটা খুব সুন্দর করে পরিষ্কার করে এরপর এখন ড্রেসিং টেবিলের সবকিছু আমি পরিষ্কার করে নিব। এই ড্রেসিং টেবিলের সবকিছু প্রতিদিন আমাকে আসলে খুঁটে, খুঁটে পরিষ্কার করতে হয়। প্রতিদিন হয়তোবা পারি না। মাঝে, মাঝে এই বক্সগুলো পরিষ্কার করি। ৭ দিনে ১ দিন হয়তোবা পরিষ্কার করি। কারণ যেহেতু বিছানার সাথেই আমার এই ড্রেসিং টেবিলটা, তো পরিষ্কার করতে গেলে দেখা যায় কি যে বিছানার যত ধুলাবালি যা ঝাড়া পোছা হয় সবকিছু এই বক্সগুলোর উপরে বা এখানে যা রাখা আছে সবকিছুর উপরে গিয়ে কিন্তু পড়ে। তো এ কারণে কিন্তু এগুলো আমাকে রেগুলার পরিষ্কার করতে হয়। আসলে মানুষকে তো বাসায় দাওয়াত করে আনতে হয়। আর এই যে ধুলাবালি কিন্তু বাসায় দাওয়াত করে আনতে হয় না। বলতে পারেন যে বিনা দাওয়াতে প্রতিদিন চলে আসে। আর প্রতিদিন দেখা যায় এগুলোকে ঝেড়ে মুছে পরিষ্কার করি। আবারও তার পরের দিন সে একই কাহিনী। তো কি আর করা? তো আসলে এগুলো করতে, করতে এখন অভ্যাস হয়ে গেছে। এখন আর খারাপ লাগা কাজ করে না। তো এ কারণেই কিন্তু এখন কি করব? যত শীত তত ধুলাবালি। আসলে বৃষ্টির দেখা পেলে হয়তোবা তখন আবার একটু ধুলাবালি কমবে। তো এখন যেহেতু জানুয়ারি মাস আর প্রায় জানুয়ারি মাসের শেষের দিকেই চলে আসছে। তো এখন কিন্তু আবার একটু হালকা পাতলা ঠান্ডা পড়ছে গত ২-১ দিন ধরে। তো মনে হয় এটাই শেষ ঠান্ডা। তো এদিক থেকে আমি বিছানাটা ঝেড়ে এই তো কম্বলটা ভাঁজ করে নিলাম। বিছানার উপর যে পাতলা কম্বলটা দেখছেন এটা কিন্তু আমার বাবার কম্বল। তো দেখা যায় হালকা পাতলা শীতে আমার আব্বা এই কম্বলটা ইউজ করতো। আরেকটা কম্বলও ছিল। তো ওটাও আমার কাছেই রয়েছে। তো আসলে ২ টা কম্বল ২ বিছানার উপর বিছিয়ে দিয়েছি। আসলে বাবার স্মৃতি হিসেবে ছোটবেলার স্মৃতি ছাড়া আর তেমন কোনো স্মৃতি আসলে জীবনে নাই। তো এই ২ টা জিনিসই আরকি রয়ে গিয়েছে। তো এই ২ টা জিনিস আমি রেখে দিয়েছি আমার কাছে। তো আমি এখন সবকিছু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। টি টেবিলের উপরে যে গাছটা, এই গাছটা কিন্তু আমি বারান্দায় রেখে দিয়েছি। তো গাছপালাগুলো তো একটানা ঘরে রাখা যায় না। ইনডোর প্লান্টগুলো কিন্তু কয়েকদিন পর পরই একটু বাইরে দিয়ে রাখতে হয়। তাহলে দেখা যায় একটু ভালো রোদ পায়। তো আমি সোফাটা ভালো করে ঝেড়ে এরপর খুব সুন্দর করে এখন রুমাল দিয়ে সোফাটা পরিষ্কার করে নিচ্ছি। আমার সকল আপু ভাইয়াদেরকে বলব যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমি দেখতে পাচ্ছি ইদানিং আমার আপুরা ভিডিও দেখেন তবে একটি লাইক দিতে চান না। তো আমি জানি না যে আপুরা লাইকটা দিতে ভুলে যান কিনা। প্রতিদিনই কিন্তু আমি আমার ভিডিওতে বলে দেই। আর যারা লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশন বাটনটি ক্লিক করে রেখে দিতে পারেন। তাহলে দেখা যাবে আমি যখন নতুন কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। কোনো একজন আপু আমাকে প্রশ্ন করেছিল আমার এই ডাইনিং টেবিলের চেয়ারের কভারগুলো আমি কত টাকা দিয়ে কিনেছি। তো আমি শুধু চেয়ারের কভারই কিনি নাই, ডাইনিং টেবিলের উপর যে কাপড়টা বিছানো দেখতে পেয়েছেন, তো এটা সহ ৬ টা চেয়ারের কভার আমি ১৬০০ টাকা দিয়ে কিনেছিলাম আপু। সেটা ঢাকা নিউ মার্কেট থেকে। তো আসলে আপুর আইডির নামটা যেহেতু আমি লিখে রাখি নাই, এই কারণে কিন্তু আপুর নামটা আমি নিতে পারলাম না। তো আপু যদি আজকে আমার ভিডিওটি দেখে থাকেন, আশা করছি উত্তরটা পেয়ে গিয়েছেন।
বাসায় যেহেতু কারেন্ট নাই, এই কারণে কিন্তু আমার ভিডিওর ফুটেজটা একটু অন্ধকার আসতে পারে। তো যারা আমাকে ভালোবাসেন, আশা করছি এই অন্ধকারের ভিডিওর ফুটেজটুকু আপনাদের কাছে তেমন একটা খারাপ লাগবে না। প্রতিদিন যদি আমার সংসারে এই মোছামুছির কাজ আমি করি, তাহলে দেখা যায় কি প্রায় ১ ঘন্টার উপরে আমাকে সময় দিতে হয়। সত্যি কথা বলতে আমি যখন সবকিছু ক্লিন করি, দেখা যায় শুধু বড়, বড় ফার্নিচার তো ক্লিন করি না, সেই সাথে দেখা যায় যে আমার বেসিনের উপরে যে জিনিসগুলো রাখা আছে, সেগুলো পরিষ্কার করি। ডাইনিং টেবিল থেকে শুরু করে ওয়াশিং মেশিন, ফ্রিজ যা, যা আছে একদম খুঁটে, খুঁটে আমি সবকিছু কিন্তু অ ওইভাবে যদি পরিষ্কার করতে যাই তাহলে পাক্কা ১ ঘন্টার উপরে সময় লাগে। তো সবকিছু তো আর একদিনে এত কিছু পরিষ্কার করা সম্ভব হয় না। মাঝে, মাঝে সময় বা সুযোগ বুঝে কিন্তু আমি পরিষ্কারের কাজগুলো করে থাকি। কিচেনে যা, যা রাখা আছে এগুলোর পেছনেও যদি আমি সময় দেই তাহলে কিন্তু অনেকটা সময় চলে যায়। তো আজকে যেহেতু সকাল, সকালই ঘুম থেকে উঠেছি, তো এই কারণে চিন্তা করলাম যে যতটুকু পারি এগুলো ক্লিন করে ফেলি। আর এখন যেগুলো ক্লিন করতেছি এগুলো কিন্তু প্রতিদিনই আমাকে ক্লিন করতে হয়। তো এই যে ঘাসের উপরে এটার উপরেও কিন্তু আমাকে একটু ঝাড়াঝাড়ি করতে হয়। দেখা যায় মেয়েরা যখন চাল করে চিনি, চা পাতা, এটা সেটা লবণ কত কিছু যে ফেলে, তো এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে হয় আরকি। তো আসলে আমার কিচেনটা পরিষ্কার করব ভাবতেছি। পরিষ্কার করতে পারছি না। তো চিন্তা করলাম সামনে যেহেতু রোজা চলে আসছে, তো দেখা যাক সময় সুযোগ করে যেদিন শরীরের মধ্যে একটু ভালো লাগা কাজ করবে, সেদিন আরকি কিচেনটা পরিষ্কার করব। সফট দা টিওয়াইসি J40 আইডি থেকে আপু কমেন্ট করেছে, "আমার এই মিনি রাইস কুকারটা কত লিটারের?" এটা আপু 2.2 লিটারের একটা মিনি রাইস কুকার। তো আসলে আপুর নামটা আমি ঠিকভাবে নিতে পেরেছি কিনা আমি জানি না। যদি নামটা আ নামের মধ্যে যদি কোনো ভুল করে থাকি তাহলে আপু প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কিছু, কিছু আপুদের নাম এমন, এমন অক্ষর দিয়ে এমনভাবে পেঁচানো গোছানো থাকে যে নামটা নিতে গেলেও একটু দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আরকি পড়তে হয়। এদিকে যে আমার মসুলাদানিগুলোর বক্স আছে এগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আসলে আমার এই রান্নাঘর দিয়ে এত প্রচুর পরিমাণে ধুলা, একে তো কাঠের সো-মিল এটার নিচেই। তো যখন কাঠ কাটা হয় এই জানালাগুলো বেশিরভাগ আমি লাগিয়ে রাখি। শুধু রান্নার সময় জানালাটা ওপেন করে দেই। আর বেশিরভাগ সময় লাগানোই থাকে। আর অল টাইম যদি খোলা থাকে না তাহলে এই রান্নাঘরটা দিনে আমাকে ৩ বার কিন্তু পরিষ্কার করতে হয়। একে তো রাস্তায় ধুলাবালি, তার মধ্যে আবার সো-মিল যখন কাটা হয় ওই কাঠের গুঁড়াগুলা এসে কিন্তু একদম সবকিছু কেমন একটা সাদা পুড় হয়ে থাকে। তো কি আর করা, এই কারণে লাগিয়ে রাখি। এর মধ্যে বাসার এই রান্নাঘরের অ্যাডজাস্ট ফ্যানটাও কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। এটা চলেই না। তো ওটা যদি চলতো তাহলে রান্নাবান্না করার সময় দেখা যায় ফ্যানটা চালিয়ে রাখলে তেল কাস্টিটা একটু কম হতো। তো যাই হোক মোটামুটি সবকিছু আমি পরিষ্কার করে নিয়েছি। আমার আরেকটা যে বেডরুম আছে, ওই রুমেরও আমি সবকিছু কিন্তু অফ ক্যামেরাতে পরিষ্কার করেছি। এত কিছু পরিষ্কারের কাজ যদি একসাথে শেয়ার করতে যাই, ভিডিওটা কিন্তু অনেকটা লং হয়ে যাবে। এদিক থেকে এই যে আমি আটা নিয়ে আসছি, তো কন্টেইনারটা আগেই ধুয়ে আমি ভালো করে রোদে শুকিয়ে নিয়েছি। তো এখন আমি আটাটা রিফিল করে নিব। বাসায় কারেন্ট ছিল না। চিন্তা করতেছিলাম যে দেখি কারেন্ট যদি চলে আসে, এরপর না হয় কেতলির মধ্যে গরম পানি করে ওই গরম পানিটা দিয়ে আটাটা ভালো করে কাই করে নিবো আর মিনি রাইস কুকারে চাটা বানাবো। তো যেহেতু এখন প্রায় অনেকটা সময় হয়ে গিয়েছে, এখনও কিন্তু কারেন্ট আসে নাই। আর অলরেডি এই কাজগুলো করতে, করতে কিন্তু আমার অনেকটা ক্ষুধাও পেয়ে গিয়েছে। তো ভাবলাম যে আগে নাস্তাটা করে নেই। তো পানিটা শুকিয়ে গিয়েছিল। আমি আবারও একটু পানি দিয়ে দিলাম। তো এদিক থেকে এখন আটাটা খুব সুন্দর করে আমি কাই করে নিব। অনেকদিন আগে একজন আপু আমাকে প্রশ্ন না বলেছিল যে আমি যখন রুটিটা বানাবো বা রুটি কিভাবে ফ্রোজেন করি সেটা যেন আপুর সাথে শেয়ার করি। আসলে আমি রুটি ফ্রোজেন করা বলতে আমি কিন্তু একদম ১ সপ্তাহ বা ১ মাসের জন্য রুটি ফ্রোজেন করি না। দেখা যায় আজকে রুটি বানিয়েছি সেটা হয়তোবা আগামী ২ দিনের মধ্যে শেষ হয়ে যাবে। ওইভাবেই কিন্তু আমি রুটিটা ফ্রোজেন করি। তো এখানে আমি দেখা যায় রুটি ফ্রোজেন করা বলতে আমি এই যে পানি যেভাবে দিয়েছিলাম যতটুকু
রুটি আপু আপনি বানাবেন ততটুকু আন্দাজে পানি দিবেন, তার সাথে লবণ দিয়ে দিবেন। আর যদি একটু সয়াবিন তেল দেন সেক্ষেত্রেও ভালো হয়, রুটিটা অনেক নরম হয়, আবার খেতেও ভালো লাগে, তুলতুলে থাকে। তো সব কিছু দিয়ে খুব ভালো করে আটাটাকে মথে নিবেন। তো দেখবেন যে আটার কাইটাও একদম সফট হয়েছে। এরপর কিন্তু আপনি আপনার সুবিধা অনুযায়ী রুটি বা পরোটা যেটাই বানান বানিয়ে নেবেন। এরপর হালকা এপিঠ ওপিঠ চুলার মধ্যে সেঁকে রুটিটা ভালো করে ঠান্ডা করে এরপর কিন্তু আপনি বক্সে করে রেখে দিতে পারেন। তো আজকে তো আমি ওইভাবে রুটি ফ্রোজেন করছি না, তারপরেও মুখে বলে দিলাম। আর রুটি বক্সে রাখার আগে অবশ্যই নিচে কোনো পাতলা কাপড় বিছিয়ে নেবেন অথবা একটা টিস্যু বিছিয়ে নেবেন। এরপর রুটিগুলো রাখার পর উপরে আবার একটা যদি পাতলা কাপড় ইউজ করেন করতে পারেন, অথবা একটা টিস্যু ইউজ করতে পারলেও ভালো। তো ওইভাবে এপিঠ ওপিঠ আর কি রুটির বক্সের নিচে একটা টিস্যু আবার উপরে একটা টিস্যু দিয়ে রেখে দিবেন। নয়তোবা দেখা যাবে আপনি যে কয়টা রুটি ভাজবেন এরপর ওই ঢাকনা দিয়ে যদি আবার আপনি ঢেকে রেখে দেন তাহলে কিন্তু উপরের ঢাকনাটা আর কি ঘেমে যায় বা রুটির চারপাশটা ঘেমে যায়। ঘেমে যাওয়ার পর কিন্তু এটা নর্মাল ফ্রিজে রাখলে পরবর্তীতে আবারও ওইটা ঘেমে ঘেমে পানিটা যদি রুটির মধ্যে পড়ে তখন কিন্তু ওই রুটিটা পরবর্তীতে খেতে ভালো লাগে না। তা আমি কখনো যদি আবারও রুটি ফ্রোজেন করি আপু আপনার সাথে শেয়ার করব। এর মধ্যে জবা কিন্তু কলেজে চলে গিয়েছে, আসলে আজকে মেয়েটা না খেয়ে গিয়েছে, ওকে আমি বলেছি ক্যান্টিন থেকে খেয়ে নিতে। আর এদিকে জুই স্কুলে চলে যাবে, তো জুই আর আমি একসাথে বসে এই তো নাস্তাটা করে নিচ্ছি। আমি কিন্তু গত ভিডিওতে খিচুড়ি রান্না করেছিলাম আর বলেছিলাম যে সকালবেলা খিচুড়ি দিয়ে নাস্তা করব। তো ওইদিন কিন্তু আমি ঠিকই সকালবেলা খিচুড়ি দিয়ে নাস্তা করেছি, তবে সেদিনকার পুরো ভিডিও আমি করি নাই। এটা ছিল তারপরের ভিডিও। তো আবার আপুরা বলতে পারেন যে গতকালকে বিথি আপু বলল যে খিচুড়ি দিয়ে নাস্তা করবে, আজকে দেখি আপু আবারও রুটি দিয়ে নাস্তা করতেছে। দেখা যায় ভিডিও করতে করতে যদি কোনো ভিডিও বেশি জমা হয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় মাঝখানে ২-১ দিন আমি রেস্ট করি ঠিকই, কিন্তু আপনাদের সাথে কিন্তু কন্টিনিউ ভিডিওগুলো শেয়ার করি। তো এর মধ্যে কিন্তু আমি ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে নিয়েছি। তো বাসায় এখন কিন্তু কারেন্টটা চলে আসছে। আমি অফ ক্যামেরাতে আজকে তরকারিটা রান্না করে নিয়েছি। আর এই তো এখান থেকে এই যে বেগুনটা ভেজে নিচ্ছি। জবেদা খাতুন আইডি থেকে আপু কমেন্ট করেছিল আমার এই চুলাটার মধ্যে কালি পড়ে কিনা। তো আপু না, আমার এই চুলাটা কিন্তু অনেক বছর হয়ে গিয়েছে। আমি এই যে যখন বেশিরভাগ এটা ইউজের উপরেই থাকতো, তো আমি কিন্তু ব্যবহার করছি অনেক দিন যাবৎ, এখনও পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার এই চুলাটার উপরে কোনো কালি পড়ে নাই। তো চুলাটা যখন পরিষ্কার করি অবশ্যই বাটির সব কিছু খুলে ঠুলে তারপর কিন্তু আমি খুব সুন্দর করে পরিষ্কার করি। আর কালি পড়ার তো কোনো ভয়ই নাই। তো আশা করছি আপু উত্তরটা পেয়ে গিয়েছেন। অন্তদুলন আইডি থেকে আপু কমেন্ট করেছিল, আসসালামু আলাইকুম আপু, পেঁয়াজ বেরেস্তা এতদিন কিভাবে রাখছো একটু বলো। তো আপু আসলে তোমার উত্তরটা একটু পরে দিচ্ছি। এর মধ্যে কারেন্ট আসার পর আমি কিন্তু অনেকগুলো কাপড় চোপড় ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি। তো কাপড় চোপড়গুলো কিন্তু ধোয়া হয়ে গিয়েছে। তো ওগুলো মেলে দিতে হবে। আর এদিক থেকে আমি প্রত্যেকটা রুমে এখন জায়গা মতো পাপোশগুলো বিছিয়ে দিচ্ছি। কিছু পাপোশ আমি অফ ক্যামেরাতে এগুলো ধুয়ে ফেলেছিলাম, তো এগুলো এখন আবার জায়গা মতো রেখে দিব। তো যেগুলো ধোয়া হয়েছে সে পাপোশগুলো আলাদা করে এক জায়গায় রেখে নিচ্ছি আর কি। আমি কিন্তু সবগুলো পাপোশই ধুয়েছি, তো সেই ভিডিওগুলো আর আপনাদের সাথে করি নাই। প্রতিদিন দেখা যায় একই কাজ তো সংসারের ঘুরে ফিরে, তো সে একই ধোয়াধুয়ি আর দেখাতেও ভালো লাগে না। আমার খুব ঠান্ডা লাগতেছিল আর কাজ করতে করতে গরম লেগে গিয়েছে। যখন রুটি বানাচ্ছিলাম তখনই কিন্তু গায়ের সোয়েটারটা খুলে ফেলেছি। এখন পাপোশগুলো বিছিয়ে দিচ্ছি। তো আপু আমি কিন্তু যখন নতুন পেঁয়াজ নামার আগে কিন্তু আমি পেঁয়াজগুলো বেরেস্তা করেছিলাম। আর পেঁয়াজগুলো বেরেস্তা করে তুমি দেখতে পেয়েছো যে বক্সের মধ্যে টিস্যু দেওয়া। তো আমি বক্সের মধ্যে আগে একটা টিস্যু দিয়ে তারপরে পেঁয়াজটাকে ভালো করে ভেজে ঠান্ডা করে এরপর কিন্তু আমি পেঁয়াজ বেরেস্তা ওই বক্সে রেখে দিয়েছি। আর যখন রেখেছি উপরে আরেকটা টিস্যু দিয়ে রেখেছি। তো এভাবে কিন্তু অনেক দিন পেঁয়াজ বেরেস্তা ভালো থাকে। আর এটা কিন্তু আমি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করেছি। তো দেখা যায় আমার যখন যতটুকু প্রয়োজন হয় সেই প্রয়োজন অনুযায়ী আমি পেঁয়াজ বেরেস্তা করে এভাবে বক্সে করে রেখে দেই। এতে করে সুবিধা হয় কি যে যখন পেঁয়াজ বেরেস্তা যে কোনো কাজে লাগে সে কাজে আমি ব্যবহার করতে পারি।
তো পেঁয়াজ বেরেস্তা যখনই আপু করবে অবশ্যই নরমাল ফ্রিজে সংরক্ষণ করবে, তাহলে দেখবে যে পেঁয়াজ বেরেস্তাটা খুব মচমচে থাকবে আর নষ্টও কিন্তু হবে না। তো আশা করছি যে আপু উত্তরটা পেয়ে গিয়েছো। আমি কিন্তু অনেকগুলো কাপড়-চোপড় মেলে দিয়ে আসলাম। আর আসলে সত্যি কথা বলতে আমার যে সকল আপুরা প্রতিনিয়ত আমাকে ভালোবেসে মনোযোগ সহকারে আমার ভিডিওগুলো দেখেন, আর ভিডিওগুলো দেখার পর এত সুন্দর, সুন্দর কমেন্ট করেন, সত্যি কিন্তু তখন খুব ভালো লাগা কাজ করে। আরও অনেক আপুদের প্রশ্ন রয়ে গিয়েছে, যদিও একটা ভিডিওতে সব আপুদের প্রশ্নর গুলো পড়তে পারলাম না বা উত্তর দিতে পারলাম না। অনেক আপুরাই খুব সুন্দর, সুন্দর কমেন্ট করে আমাকে সুন্দর, সুন্দর সাজেশন দিয়েছেন। সে সকল আপুদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো আশা করছি পরবর্তী ভিডিওতে বাকি প্রশ্নের উত্তরগুলো দিব বা আপুদের কমেন্ট করব। অনেকদিন আগে একজন আপু আমাকে বলেছিল আমার ময়লার ঝুড়িটা কোথায় রাখি, আপুকে যেন একটু দেখিয়ে দেই। তো এই যে ময়লার ঝুড়িটাও ধুয়ে দিয়েছিলাম। এখন উপরে একটা ভালো করে পলি দিয়ে তারপরে ঝুড়িটা কোথায় রাখছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমার ময়লার ছুরিটা কিন্তু এই যে এইখানেই কিন্তু থাকে। আমার যত ময়লা হয় এখানে কিন্তু আমি ফেলি। আর এই যে পাপোশগুলো আমার এখানে যে ময়লা কাপড়-চোপড়গুলো রাখা হয়, তো সেই কাপড়-চোপড়ের এই ঝুড়িটার মধ্যেই কিন্তু এগুলো আমি রেখে দেই। তো ধোয়া পাপোশগুলো এখানে রেখে দিলাম। আর রান্নাঘরের পাপোশটা আমি বের করে নিলাম, ওটা বিছিয়ে নিব। তো রান্নাঘরের পাপোশটাও বিছিয়ে নিলাম আর দেখতে, দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে আসছি। যদি ভিডিওর কথায় বা কাজে ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে বিদায়। আল্লাহ হাফেজ।